হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বারবার আসলে স্ট্রাগল করতেছি। না, না ঠিক আছে। এখন কি সাউন্ড ঠিক আছে? আপনারটা তো পারফেক্ট। হুম, আমার এখানে আচ্ছা আমরা শুরু করি। হুম। ইকোটা গেছে আমার। চল চলুক, আমাদের কথা চলুক। কথা চললে আচ্ছা তো সমস্যা আমরা নেই। আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আ এই লকডাউন প্রেক্ষাপটে আমরা সবাই তো আসলে ঘরে বন্দি আছি। তো আমরা নিয়মিত যেভাবে আ আড্ডায় বসে বিভিন্ন বিষয়ে আমাদের যে আলোচনার একটা সুযোগ থাকে, সেই সুযোগটা আর যত বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন দূরত্বকে কমিয়ে ফেলছে হচ্ছে ইন্টারনেট ফ্যাসিলিটিস এবং অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো। যেগুলোতে যদি আমরা মানে আমরা যদি আসতে পারি কমন একটা প্ল্যাটফর্মে, দেন আমরা আমাদের নিয়মিত আড্ডাগুলোকেও চালিয়ে যেতে পারি। এবং আমাদের মনে যে প্রশ্নগুলা একজন আরেকজনকে সেই প্রশ্নগুলোকে আমরা পরিষ্কার করে দিতে পারি। তো বেসিক্যালি কোভিড-19 যে প্রেক্ষাপটে আমাদের এই বর্তমান অবস্থা, এই কোভিড-19 শুধুমাত্র যে আমাদের জীবনকেই প্রভাবিত করেছে তা না। রাষ্ট্রীয় জীবন এবং সামগ্রিকভাবে আমাদের যে বিশ্ব ব্যবস্থাপনা এবং আ এই বিশ্ব ব্যবস্থাটাকেও এই কোভিড-19 সমানভাবেই এফেক্ট করেছে। তো আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঘটনা। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে এই ঘটনাগুলো আ তৈরি হচ্ছে। তো আমরা এই কোভিড-19 প্রেক্ষাপটে বিশ্ব ব্যবস্থাটাকে একটু বোঝার চেষ্টা করব এবং সে বিষয়ে আমাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে, এগুলো খুব বিশেষজ্ঞদের জন্য আলোচনা না। এটা সাধারণভাবে আমাদের মতো সাধারণ যারা আ ভূ-রাজনীতি বিষয়ে আগ্রহ প্রকাশ করে, সেই আগ্রহী মানুষদের জন্য আ এই আলোচনার আয়োজন। এবং এখানে পার্টিকুলারলি আমরা খুবই খুশি যে আমাদের বন্ধুমহলে ভূ-রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ এবং আ অন্তত ৩ টি বইয়ের লেখক আহমেদ শরীফ ভাইকে পেয়েছি। তো আহমেদ শরীফ ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব ভূ-রাজনীতি বিষয়ে এবং বর্তমান কোভিড-19 প্রেক্ষাপটে এর গতি প্রকৃতি এবং এটা কোথায় যাচ্ছে, ভবিষ্যতে কি আমাদের জন্য অপেক্ষা করছে সে বিষয়ে জানার জন্য। তো আমার ১ম প্রশ্নটা খুবই সিম্পল কোয়েশ্চেন। সেটা হচ্ছে আ বিশ্ব ব্যবস্থা জিনিসটা কি আসলে? গ্লোবাল অর্ডার বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ১ম কথা হচ্ছে যে আমি আসলে কোনো বিশেষজ্ঞ নই। আমি আসলে নিজেও খুব কমই জানি। যেটা হচ্ছে যে যা ঘটনা আশেপাশে ঘটে, সেটার একটা অর্থ দাঁড় করানোর একটা প্রচেষ্টা চালাই আরকি। ওকে। সেটা আসলে বিশেষজ্ঞ বলাটা আসলে ঠিক হবে না। মোর লাইক ইউ ক্যান সে অ্যানালিস্ট অথবা বিশ্লেষক, ইউ ক্যান সে অথবা কমেন্টেটর, ইউ ক্যান অলসো সে। হ্যাঁ? যে ঘটনাগুলা যেগুলো ঘটছে আমাদের আশেপাশে, সেটার একটা মিনিং ইয়ে করা। তো এই মিনিংটা করার জন্য ১ম আমাদের যেটা বুঝতে হবে যে একটু আগে যে প্রশ্নটা আমি তোমার কাছে জানলাম যে হোয়াট ইজ ওয়ার্ল্ড অর্ডার বা বিশ্ব ব্যবস্থা বলতে আমরা আসলে কি বুঝি? তো এটা একটা এক্সাম্পল আমি দেই যে আমরা যখন রাস্তায় বের হই, আমরা কিন্তু একটা সিস্টেম বা একটা অর্ডারের অনেক কিছু দেখি, যেটা হয়তোবা আ আমরা হয়তোবা খেয়াল করি না সবসময়। সবসময় এটা নিয়ে চিন্তা করি না। যেমন আমরা যখন রাস্তায় যখন যাই, তখন দেখা যায় যে রাস্তায় গাড়ি কোনো একটা সাইড দিয়ে চলে, ডান দিক বা বাম দিক দিয়ে চলে। হ্যাঁ? তারপরে কিছু দূর গেলে দেখা যায় যে একটা আ লাল বাতি বা সবুজ বাতির জন্য আমরা ওয়েট করি। হ্যাঁ? তো তারপর আবার দেখা যায় যে আরেকটা জায়গায় গিয়ে দেখা যায় যে আমরা
স্পেসিফিক একটা নিয়ম মেনে আমরা একটা দরজা দিয়ে ঢুকি আরেকটা দরজা দিয়ে বের হই, এই সবগুলো জিনিসই কিন্তু একটা নিয়ম বা একটা সিস্টেমের একটা পার্ট। হ্যাঁ, তো এই সিস্টেমগুলো আমরা প্রতিদিনই কিন্তু আমরা এনকাউন্টার করি, কিন্তু আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। তো এইভাবে পুরো গ্লোবেরও কিন্তু পুরো দুনিয়াটারও কিন্তু এই ধরনের কিছু নিয়ম কানুন থাকে। হ্যাঁ, যে নিয়ম কানুনে কিন্তু বেসিক্যালি কেউ না কেউ কারো না কারো তৈরি করা। হ্যাঁ, এখন সেই নিয়ম কানুনগুলোই আসলে বেসিক্যালি এটা আসলে গ্লোবাল অর্ডারের অংশ। হ্যাঁ, এই নিয়ম কানুনগুলো যখন প্রপারলি যখন চলে, ফাংশনাল থাকে, তখন সেটাকে আমরা বলি ইটস ইন অর্ডার, অথবা যেটা হচ্ছে যে নিয়ম মেনে চলছে। আর যখন এটা যখন দেখা যায় যে নিয়ম নিয়ম মেনে চলছে না, সেটাকে আমরা বলি ল্যাক অফ অর্ডার। মানে অর্ডারটা নাই, বা গ্লোবাল অর্ডারটা সামহাও এখানে কাজ করছে না, সেটা আমরা বলি। তো এই কারেন্ট গ্লোবাল অর্ডারটা আসলে কীভাবে তৈরি হয়েছে, এটা একটা আইডিয়া আমি দিই। ইউরোপে 30 বছর ব্যাপী যে যুদ্ধটি, 30 বছরের যুদ্ধ বা 30 ইয়ার্স ওয়ার যেটাকে আমরা বলি, সেটা 1618 থেকে 1648 সাল পর্যন্ত 30 বছরের যুদ্ধ। সেই 30 বছরের যুদ্ধের পরে একটা ট্রিটি হয়েছিল, একটা শান্তি চুক্তি হয়েছিল ইউরোপের দেশগুলোর মধ্যে। 30 বছর একটা লম্বা সময়, একটা যুদ্ধ, তাই না? লম্বা সময় যুদ্ধের পরে তারা একটা ট্রিটি করেছিল, যেটা করে ট্রিটি অফ ওয়েস্টফালিয়া। এটা হচ্ছে 1648 সালে। হ্যাঁ, এই ট্রিটি অফ ওয়েস্টফালিয়ার মাধ্যমে তারা একটা সিস্টেম ইউরোপে দাঁড় করিয়েছিল, যে ইউরোপের দেশগুলো কিছু নিয়ম মেনে চলবে। সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে যেমন এক দেশ আরেক দেশের ভিতরে নাক গলাবে না। হ্যাঁ, সো একটা বাউন্ডারি তৈরি করে দেওয়া হলো, যে এই বাউন্ডারি হচ্ছে আমার বাউন্ডারি, এটার মধ্যে আমি থাকবো, এর বাইরে তুমি। সো এই ভিতরে এবং বাইরের জিনিসটা হচ্ছে যে এখানে একটা এগ্রিমেন্ট অন আ বাউন্ডারি। সেই বাউন্ডারি এগ্রিমেন্টটা আসলে কখনোই এগ্রিমেন্ট ছিল না, এবং আলটিমেটলি এই 1648 সালের পর থেকে আরও অনেক ডিসপিউট হয়েছে। কিন্তু যতবারই ডিসপিউট হয়েছে, তারা কিন্তু অলওয়েজ এই অর্ডারটার মধ্যে দিস ওয়ে অর দ্যাট ওয়ে থাকার চেষ্টা করেছে। এবং এই আহ, মানে বাউন্ডারি জাস্ট ওয়ান অফ দ্য এক্সাম্পলস আই সেট, হ্যাঁ, যেটা আর কি ওয়েস্টফালিয়ান অর্ডারের একটা পার্ট। এর মধ্যে আরও অনেক কিছু আছে, যেমন এখানে ইন্টারন্যাশনাল ট্রেড হলে কিভাবে হবে, একটা দেশের সাথে আরেকটা দেশের কীভাবে ট্রেড হবে। সে আমি একটা দেশ থেকে আরেকটা দেশে ট্রেড করতে যেতে চাচ্ছি, মাঝখানে আরেকটা কান্ট্রি আছে, সেই কান্ট্রিটা আমার আমার সাথে কীভাবে বিহেভ করবে, হ্যাঁ, তার সাথে আমি কীভাবে ডিল করব, আমার এখানে মালামাল আমি কি এখানে নামিয়ে দিব, নাকি মালামাল আমি নিজের গাড়িতে নিয়ে যেতে পারবো, এগুলো একটা এগ্রিমেন্টের ব্যাপার। হ্যাঁ, তো এগুলো একটা গ্লোবাল অর্ডারে যখন থাকে, তখন এখানে কিছু নেগোসিয়েশন প্রসেস ফলো করা হয়। হ্যাঁ, যেমন একজনের সাথে একজনের যদি ডিসপিউট হয়, সেটা ডিসপিউটটা কীভাবে রিজলভ হবে। হ্যাঁ, সেটা কি সবসময় কি যুদ্ধের মাধ্যমে ডিসপিউট রিজলভ হবে, নাকি দুজনে বসে ঠিক করবে, নাকি এখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে। এখানে এই জিনিসগুলো, এই নিয়মগুলোই হচ্ছে বেসিক্যালি গ্লোবাল অর্ডারের একটা অংশ। তো 1648 সালে তারা যেই নিয়মটা তৈরি করেছিল, সেটা পরবর্তীতে আরও অনেক ইভলভ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, অনেক ম্যাচিউরড হয়েছে। হ্যাঁ, যেমন এর পরবর্তীতে 1800 সালের দিকে যখন ফ্রান্সে যখন নেপোলিয়নের আবির্ভাব হলো ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, তখন কিন্তু ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে একটা বড় ধরনের যুদ্ধ দেখা দিল। এবং বেসিক্যালি ফ্রান্স আর ব্রিটেন শুধু না, এন্টার ইউরোপ, পুরো ইউরোপই আসলে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রেঞ্চ আর্মি দিয়ে দখল করে ফেলেছিল। হ্যাঁ, তো এই সময়টার পরবর্তীতে, মানে এই নেপোলিয়নের এই আবির্ভাবের বা নেপোলিয়নের এই বিশাল কর্মযজ্ঞের পর থেকে, 1815 সালের পর থেকে তারা এই যে নিয়মগুলো, সেই নিয়মগুলোকে আবার নতুন করে তারা রিভাইজ করলো 1815 সালের পর থেকে। এবং তখন তারা ঠিক করলো যে এই নিয়মগুলো শুধু করলেই হবে না, এখানে বড় কিছু রাষ্ট্র আছে, স্ট্রং প্লেয়ার আছে, তারা এনশিওর করবে যে যে নিয়মগুলো তারা করেছে, সেই নিয়মগুলো যাতে প্রপারলি চলে। যেমন এই 4টা দেশ হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং অস্ট্রিয়া হাঙ্গেরি। হ্যাঁ, এই 4টা দেশ, এবং এই 4টা দেশ মিলেই তারা বাকি দেশগুলোকে তারা বেসিক্যালি বলা যায় কন্ট্রোলের মধ্যে রেখেছে। এবং তখনও কিন্তু জার্মানির কিন্তু আবির্ভাব হয়নি, রিমেম্বার দ্যাট। 1815 সালে জার্মানি কিন্তু আবির্ভাব হয়নি, তখন প্রুশিয়া নামে একটা দেশ ছিল, যেটা পরবর্তীতে জার্মানির তৈরি হওয়ার মেইন মানে বিল্ডিং ব্লক আমরা বলতে পারি। হ্যাঁ, মেইন বিল্ডিং ব্লক বলতে পারি, তারা লিড দিয়েছিল জার্মানি মানে তৈরি হওয়ার পিছনে। তো এই সিস্টেমটা, এই যে ব্রিটেন, ফ্রান্স,
রাশিয়া এবং অস্ট্রিয়া তারা ঠিক করেছিল যে কে কতটুকু এরিয়া দেখাশোনা করবে। যে ওয়েস্ট ইউরোপে যদি ঝামেলা হয় তাহলে সেখানে ফ্রান্স সেটা দেখাশোনা করবে, আর ইস্টার্ন ইউরোপে যদি ঝামেলা হয় বা মধ্য ইউরোপে যদি ঝামেলা হয় তাহলে সেটা রাশিয়া আর অস্ট্রিয়া সেটা ঠিক করবে, আর ব্রিটেন পুরোটা ওভারসি করবে। দ্যাট মিনস এখানে 4টা কান্ট্রি থাকলেও 4টা কান্ট্রির বেসিক লিডারশিপ কিন্তু ব্রিটেনের হাতে। বিকজ ব্রিটেন কিন্তু তখন মোটামুটি বলা যায় যে ব্রিটেন ওয়াজ এ সুপার পাওয়ার। হ্যাঁ, 1750 সালের পর থেকে ব্রিটেন স্টার্টেড টু বিকাম দ্য সুপার পাওয়ার, এবং তখন কিন্তু সুপার পাওয়ার ডাইনামিক্সের মধ্যে ব্রিটেনের ফার্স্ট এন্ট্রি গ্লোবালি যে কলোনিয়ালিজমের মাধ্যমে যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যখন আমেরিকাতে গেল, পরবর্তীতে এশিয়াতে আসলো, ইন্ডিয়া চায়নাতে আসলো, ইন্দোনেশিয়াতে আসলো। তো এই এরিয়াগুলোতে তারা যখন এই কলোনিগুলো তারা বিস্তার করতে শুরু করলো, এই এরিয়াগুলোতে যখন ট্রেডগুলো মানে বাণিজ্য যখন তাদের নিয়ন্ত্রণে নেওয়া শুরু করলো, তখন সেখানেও কিন্তু তাদের নিয়মগুলোই কিন্তু তারা বলবৎ করলো। হ্যাঁ, এই যে কে কোন জায়গায় বাণিজ্য করতে পারবে, কিভাবে বাণিজ্য করবে, সেটার টার্মস অ্যান্ড কন্ডিশনস কী হবে, সেগুলো কিন্তু ইউরোপিয়ানরা ঠিক করা শুরু করলো। হ্যাঁ, তো তখন ওই ইউরোপের যেই গ্লোবাল মানে ইউরোপের যে অর্ডারটা, সেটা কিন্তু তখন আর শুধুমাত্র ইউরোপে নাই, তখন সেটা কিন্তু আমেরিকাতে চলে গিয়েছে, তখন কিন্তু এশিয়াতে চলে এসেছে। মানে আমেরিকা, এশিয়া, আফ্রিকা মিলে পুরো ওয়ার্ল্ডেই কিন্তু ইউরোপিয়ান অর্ডারটা তখন চলতে শুরু করলো। দিস ইজ ফ্রম অ্যারাউন্ড 1800 বা এরকম সালের পর থেকে আমরা বলতে পারি, 1750 সালের পর থেকে বলতে পারি, কারণ আমাদের এখানে কিন্তু ভারত উপমহাদেশে 1757 সালে আহ, এই পলাশির যুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলার কন্ট্রোল নিয়ে নেয় ব্রিটিশরা। হ্যাঁ, ঠিক ওই সময়টা থেকেই কিন্তু এই গ্লোবাল অর্ডারের অংশ হিসেবে ব্রিটিশদের সেই ডমিনেন্সটা। তো এই যে ব্রিটিশদের যে এই কাজকর্মগুলো, এটাই হচ্ছে বেসিক্যালি একটা গ্লোবাল অর্ডারকে আমরা বলতে পারি। এটা চলেছে অ্যারাউন্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত, এটা খুব স্ট্রংলি চলেছে। তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জার্মানি চ্যালেঞ্জ করে বসলো, ইনফ্যাক্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আগে থেকেই জার্মানি চ্যালেঞ্জ করে বসছে ব্রিটেনকে। মানে দ্যাট মিনস ব্রিটেনের যে অর্ডারটা, যেটা বলছিলাম যে 4টা কান্ট্রি মিলে ইউরোপকে কন্ট্রোল করা, সেই কন্ট্রোল করার যে পদ্ধতিটা, সেটা জার্মানি কিন্তু চ্যালেঞ্জ করে ফেলেছে। না, 1870 সালে জার্মানির জন্মের পরে জার্মানি কিন্তু ব্রিটেনের এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করেছে, এবং এই 1870 সাল থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ড পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত তারা বেদম তারা ব্রিটেনকে চ্যালেঞ্জ করেছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পরে জার্মানি কিন্তু আবার শেষ হয়ে গেল, আবার কিন্তু সেই ব্রিটিশদের অর্ডারই কিন্তু ফেরত আসলো। কিন্তু তার মধ্যে ততক্ষণে কিন্তু নতুন আরেকটা পাওয়ারের কিন্তু আবির্ভাব হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, প্রথম ইনফ্যাক্ট ব্রিটিশরাই আমেরিকানদেরকে ইনভাইট করে নিয়ে এসছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইউরোপে যুদ্ধ করার জন্য। মানে আমেরিকানরা চায়নি যুদ্ধ করতে, যে ইউরোপের যুদ্ধ আমরা কেন করবো, ইউরোপের সমস্যা ইউরোপ সমস্যা সলভ করুক। কিন্তু পরে ব্রিটিশরাই আমেরিকাকে ডেকে এনেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, এবং যুদ্ধের শেষে তারা অংশগ্রহণ করেছে। এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষে যখন দেখা গেল যে আমেরিকা হ্যাজ বিকাম পাওয়ারফুল কান্ট্রি, সেটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আগ পর্যন্ত কিন্তু এতটা ছিল না, আমেরিকা এতটা বড় পাওয়ার হিসেবে কিন্তু তখনও আসেনি। ওকে, তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে শুরু হয়ে পরবর্তী সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হলো, যখন জার্মানির আবার সেকেন্ড টাইম যখন রাইজ হলো, সেই সুযোগটা কিন্তু আমেরিকা কিন্তু নিতে ভুলেনি। এবং সেই সুযোগটায় ব্রিটিশ যে অর্ডারটা ছিল, ব্রিটিশরা যেইভাবে দুনিয়াটাকে কন্ট্রোল করতো, সেই কন্ট্রোলের নিয়মকানুনগুলো কিন্তু আমেরিকা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ব্রিটিশরা যখন একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল জার্মানির বিরুদ্ধে ফাইট করতে গিয়ে, তখন আমেরিকানরা শর্ত দিয়ে বসলো যে ঠিক আছে, তো ব্রিটেনকে আমরা সাহায্য করব, কিন্তু ব্রিটেনকে ইন্ডিয়া ছাড়তে হবে এবং অন্যান্য যে কলোনিগুলো আছে সেই কলোনিগুলো ছাড়তে হবে। বিকজ তারা বললো, বিভিন্ন যুক্তিতে বললো যে ব্রিটিশরা হচ্ছে কলোনিয়াল পাওয়ার, কিন্তু ওই মুহূর্তে সবাই কিন্তু ভুলে গেছে আমেরিকাও কিন্তু একটা কলোনিয়াল পাওয়ার। বিকজ ফিলিপাইন, পুয়ের্টো এগুলো কিন্তু আমেরিকার দখলে ছিল, সেগুলো আমেরিকার কলোনি ছিল। আপনার কি বলে হাওয়াই দ্বীপ, হাওয়াই দ্বীপ আমেরিকার কলোনি ছিল। হ্যাঁ, তো এইগুলো যখন আমেরিকার কলোনি ছিল, আমেরিকাও কিন্তু একটা কলোনিয়াল পাওয়ার। হ্যাঁ, এবং আমেরিকার কলোনিয়াল পাওয়ারদের সাথে কিন্তু ফাইট করে অনেক জায়গায় কিন্তু তারা দখল করে ফেলেছে। তো ওই সময় কিন্তু আমেরিকা ব্রিটেনকে বলছে না, ব্রিটেনকে কলোনি ছাড়তে হবে। হ্যাঁ, যে কোন কলোনি,
ইন্ডিয়া ছাড়তে হবে। এখন ইন্ডিয়া যদি ছেড়ে দেয় ব্রিটেন, তাহলে কিন্তু পুরো কন্ট্রোলটা, গ্লোবাল মেইন কন্ট্রোলটা চলে যাবে আমেরিকার হাতে। এটা ব্রিটেনও জানতো, যে কারণে ব্রিটেন সহজে রাজি হয়নি, কিন্তু আমেরিকা বাধ্য করেছে। সো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যেটা হলো যে যে ব্রিটেনের যেই তৈরি করার নিয়মগুলো, সেগুলো চলে আসলো আমেরিকার হাতে। এখন আমেরিকা ঠিক করছে যে এই নিয়মগুলোকে এখন সে কীভাবে রাখবে। সে ব্রিটিশ নিয়মগুলো কি চালাবে, নাকি নতুন কিছু নিয়ম সে আবার ইন্ট্রোডিউস করবে বা চেঞ্জ করবে কিনা, হ্যাঁ, অ্যাড করবে কিনা। যেমন প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত কিন্তু এয়ার ট্রাভেল, হ্যাঁ, দুনিয়াতে আকাশপথে চলাচল কিন্তু খুব বেশি একটা ছিল না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা ব্যাপকভাবে বেড়ে যায়, প্রচণ্ডভাবে বেড়ে যায়, হ্যাঁ। তো এই যে এয়ার ট্রাভেলগুলো, এই এতগুলি রাষ্ট্রের উপর দিয়ে একটা প্লেন উড়ে যাবে, হ্যাঁ, সেই এয়ার ট্রাভেলের নিয়মগুলো কীরকম হবে, সেই নিয়মগুলো কিন্তু তৈরি করার একটা ব্যাপার আছে, হ্যাঁ। তো এর আগেই এতকাল যাবৎ কিন্তু জাহাজ চলার যে নিয়ম আছে, এক দেশ থেকে আরেক দেশের পোর্টে একটা জাহাজ যাবে, সেই জাহাজটা নিয়মকানুন কী ফলো করবে, কোন ধরনের নিয়মকানুন ফলো করবে, সেই নিয়মকানুনগুলো কিন্তু ব্রিটিশদের নিয়মকানুন ছিল। একসময় এটা মুসলিমদের নিয়মকানুন ছিল। পরবর্তীতে ইউরোপিয়ানরা যখন এশিয়ার কন্ট্রোল নিয়ে নিল, ভারত মহাসাগরের কন্ট্রোল নিয়ে নিল, তখন এটা ইউরোপিয়ানদের এবং মেইনলি ব্রিটিশদের নিয়মে চলা শুরু করলো। এর পরবর্তীতে আমেরিকা কিন্তু বেসিক্যালি এই নিয়মগুলো রেখেছে। এয়ার ট্রাভেলের নিয়মটাকে তারা নতুন করে তারা অনেক কিছু চেঞ্জ করেছে। তারপরে আরও নতুন অনেক কিছু এসেছে, যেমন স্যাটেলাইট যখন সবাই পাঠানো শুরু করলো মহাকাশে, স্যাটেলাইট পাঠানোর সময় কে কী চিন্তা করছে, এক একজন কিন্তু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করছে। সবাই যদি নিজের স্বার্থ নিয়ে চিন্তা করা শুরু করে, তখন কি হবে, তখন ইউনিটা মডারেটর, একজন হয়তোবা মিডলম্যান এসে বলবে যে ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি, সবাই এই নিয়ম ফলো করবে, হ্যাঁ, যে এত ডিগ্রি ডিস্টেন্স রেখে সবাই মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারবে, এর মাঝখানে দুজন স্যাটেলাইট পাঠাতে পারবে না। তো এরকম কিছু নিয়ম তৈরি করে দেওয়া হলো। এই নিয়মগুলো হচ্ছে বেসিক্যালি গ্লোবাল অর্ডার। এবং জাতিসংঘ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট গ্লোবাল অর্ডার। তো জাতিসংঘের যেই কাজগুলো, সেগুলো যদি ঠিকমতো না হতে থাকে, এবং জাতিসংঘের সেই কাজগুলো যদি কেউ মানতে না থাকে, হয়ে যাচ্ছে। সো এখন যেটা হচ্ছে যে এই গ্লোবাল অর্ডারের যে সমস্যাটা, এটাই কোভিড-19 জন্য না, এটা আসলে আরও আগে থেকেই হচ্ছিল। যে এই অর্ডারটা কেউ না কেউ একজন দেখে রাখে, হ্যাঁ, একজন কেউ পিলার হিসেবে কাজ করে, পুলিশম্যান বলা যায়, হ্যাঁ। যে রাস্তায় যদি হঠাৎ করে কোনো পুলিশম্যান না থাকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু সবাই কিন্তু ডাকাত হয়ে যাবে, সবাই চোর হয়ে যাবে, হ্যাঁ। এখন এই জিনিসটা এনশিওর করে পুলিশম্যান। তো ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বলা যায় দে ওয়ার দ্য ওয়ার্ল্ড পুলিশম্যান। তারা ঠিক করতো যে কে কোনটা পাবে, কে কোনটা পাবে না, তারা এগুলো ঠিক করতো, তারা এগুলো নিয়ন্ত্রণ করতো, কন্ট্রোল করতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেই কন্ট্রোলটা আমেরিকার কাছে চলে যায়। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নটাকে চ্যালেঞ্জ করেছিল যে না, আমেরিকান সিস্টেম আমরা মানি না, মানে আমেরিকান বা ওয়েস্টার্ন সিস্টেম আমরা মানি না, আমরা নতুন একটা সিস্টেম দেওয়ার চেষ্টা করছি। তারা কমিউনিজম হিসেবে নতুন আরেকটা সিস্টেম তারা আনার চেষ্টা করেছে, কিন্তু সেটা আলটিমেটলি সাকসেসফুল হয়নি। বাট যেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা কিন্তু ওয়ার্ল্ডের যে অর্ডারটা, সেটা কিন্তু আমেরিকার। তো রিসেন্ট টাইমে যেটা হয়েছে, বিশেষ করে ওয়ার অন টেররের পর থেকে যেই ক্রেডিবিলিটিটা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু কমে আসা শুরু করলো। বিশেষ করে ইরাক আক্রমণ যখন করলো তারা 2000 শুরু করলো, জাতিসংঘ তো তোমাদেরই তৈরি করা জিনিস, কিন্তু তোমরা এখন জাতিসংঘকে কেন মানছো না, তাই না? তো আমেরিকায় যদি জাতিসংঘ এখন না মানতে থাকে, তাহলে তখন প্রশ্ন আসবেই যে তাহলে আমরা কেন মানবো, হ্যাঁ। কেউই তখন মানবে না, আমেরিকার আদেশ তো মানবে না, জাতিসংঘের আদেশও মানবে না, যে যার ইচ্ছা মতো চলতে থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু গত 20 বছর যাবৎ এই ওয়ার অন টেররের নামে কিন্তু চলছিল অলরেডি। তো এই কোভিড-19 কারণে যেটা হয়েছে, যে আমেরিকার যে শক্তিটা, সেটা আরও কমা শুরু করেছে। স্পেশালি যেমন ইকোনমিক যেই শক্তিটা আমেরিকার, সেটা কমতে শুরু করছে। এবং ইকোনমিক শক্তি যদি কমা শুরু করে, তাহলে তার সামরিক শক্তিতেও কিন্তু সেটা এফেক্ট ফেলবে। বিকজ টাকা পয়সা না থাকলে তো সে বিশাল একটা মিলিটারি সে মেনটেন করতে পারবে না। তার ডিপ্লোম্যাটিক কোর, যে সারা ওয়ার্ল্ডে তার ডিপ্লোম্যাটিক কোর, তার ইন্টেলিজেন্স পাওয়ার, হ্যাঁ, এগুলোর জন্য সব কিছুর জন্য কিন্তু বাজেট দরকার, অর্থ দরকার। সেই অর্থটা কিন্তু সে পাবে না। এবং যেটার কারণে এই কোভিড-19 কারণে এই সংকটটা, এই সমস্যাটা, গ্লোবাল অর্ডারের প্রবলেমটা, এটা আরও অ্যাক্সেলারেটেড হয়েছে, আরও দ্রুতি পেয়েছে, এটা বলা যায়।
সো একটু লম্বা করেই বললাম আমি জিনিসটা, যাতে একটু বোঝা যায় জিনিসটা, যে বেসিক্যালি গ্লোবাল অর্ডারটা হচ্ছে সুপার পাওয়ার বা সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্র বা রাষ্ট্রগুলো, রাষ্ট্র সমষ্টি, তাদের মাধ্যমে তৈরি করা কিছু নিয়ম, এবং সেই নিয়মগুলো যখন দেখা যায় যে কেউ মানতে চাচ্ছে না বা সেই নিয়মগুলো মানানো যাচ্ছে না, সেই অবস্থাটাকে আমরা বলি গ্লোবাল অর্ডারটা সমস্যায় পড়েছে, বা গ্লোবাল অর্ডারটা কেউ মানছে না, বা সেই অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ হওয়ার মতন পৌঁছে গেছে। ধন্যবাদ। এখন আমরা যেটা জানতে চাচ্ছি, অবশ্য অনেকটাই এখানে ক্লিয়ার হয়ে গেছে, ক্লারিফাই হয়েছে। সেটা হচ্ছে যে গ্লোবাল অর্ডারে তো বিভিন্ন ধরনের রাষ্ট্র আছে। আপনি শক্তিশালী রাষ্ট্রের কথা বললেন, সুপার পাওয়ার এবং কিছু আহ, শক্তিশালী রাষ্ট্র যারা বেসিকলি এই নিয়মগুলো তৈরি করে এবং এই নিয়মগুলো মানে ইমপ্লিমেন্টেশনটা এনশিওর করে, কন্ট্রোলটা এনশিওর করে। তো এর সঙ্গে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, বড় রাষ্ট্রের পাশাপাশি ছোট ছোট বা আরো যে পার্শ্ব চরিত্র, এই রাষ্ট্রগুলো কিভাবে গ্লোবাল অর্ডারের সঙ্গে যুক্ত? আচ্ছা, এটা হচ্ছে যেটা বলতেছিলাম যে একটা ওয়ার্ল্ড পুলিশম্যান, হ্যাঁ, সেই কিন্তু বেসিক্যালি সুপার পাওয়ার, সেই কিন্তু নিয়মগুলো সে এনশিওর করা। তৈরি করে যেমন আমি যেটা এবং বলেছিলাম এনশিওর যে করে। ইউরোপে কিন্তু 4টা কান্ট্রি ছিল এক সময় যে ইউরোপের অর্ডারটা দেখতো, হ্যাঁ। তো যদিও কান্ট্রি 4টা ছিল, তারপরেও আহ, এই অর্ডারটা কিন্তু বেসিক্যালি ব্রিটেন মেনটেন করতো, হ্যাঁ। কারণ এখানে মেন জিনিসটা হচ্ছে যে একজন যদি এখানে কোঅর্ডিনেটর না থাকে, তাহলে কিন্তু নানামুনি নানা মত হবে এবং আলটিমেটলি এখানে একটা কনফ্লিক্ট তৈরি হবে। তো যতক্ষণ পর্যন্ত একজন মডারেটরকে বা একজন মধ্যস্থতাকারীকে সবাই মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা একজনের হাতে যখন পুরো জিনিসটা কন্ট্রোল চলে যাবে, তখন কিন্তু সেখানে আহ, মানে অনেক মত কিন্তু সহজে হবে না। যদিও কনফ্লিক্ট হতেই পারে, কনফ্লিক্ট ইনফ্যাক্ট সুপার পাওয়ার যদি চায় তাহলে অনেক ধরনের কনফ্লিক্ট সে করতে পারে, এগুলো বেসিক্যালি তার চাওয়ার উপরে ডিপেন্ড করবে। কিন্তু তার যদি কন্ট্রোল কম থাকে, তাহলে কিন্তু অনেক বেশি কনফ্লিক্ট হবে। ওকে, তো এই কারেন্ট ক্রাইসিসের সময় যেটা হয়েছে যে এখন যেটা বলছিলাম যে এই গ্লোবাল অর্ডারের প্রবলেমটা কিন্তু আরও আগে থেকেই হচ্ছিল। মানে আমেরিকা তার যে গ্লোবাল শক্তিটা, এই শক্তিটা কিন্তু লুজ করছিল অনেক দিন যাবতীয়, এবং সেটার কারণে গ্লোবালি অনেক কান্ট্রি যেগুলো হয়তোবা আমেরিকাকে ফলো করতো বা আমেরিকার সাথে ক্লোজলি লিঙ্ক ছিল, সেই কান্ট্রিগুলো কিন্তু নিজেদের স্বার্থ কিন্তু দেখা শুরু করলো, হ্যাঁ। অনেকে দেখা, তারা কিন্তু মনে করছে যে এতদিন আমেরিকা তাদেরকে প্রোটেক্ট করেছে, এখন যদি আমেরিকা প্রোটেক্ট না করে তাহলে আমি কী করবো। মানে আমেরিকা প্রোটেক্ট না করার প্রশ্নটা কেন হচ্ছে, বিকজ আমেরিকা তার যে কন্ট্রোলগুলো, সেই কন্ট্রোলগুলো কিন্তু সে রাখতে পারছে না, হ্যাঁ। তার কিন্তু একটা বিশাল মিলিটারি বাজেট আছে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড়, বড় শুধু না, এটা অনেক বড়। আমেরিকার মিলিটারি বাজেট তারপরের দ্বিতীয় থেকে সপ্তম স্থান পর্যন্ত সবগুলো কান্ট্রির মিলিটারি বাজেটের সমান হচ্ছে আমেরিকার মিলিটারি বাজেট। এটা বিশাল মিলিটারি বাজেট। এই মিলিটারি বাজেট দিয়ে কিন্তু সে গ্লোবকে কন্ট্রোল করতে পারছে না। আলটিমেটলি এই কন্ট্রোলটা কিন্তু শুধু অস্ত্রের জোরে হয় না, হ্যাঁ, এটা ইন্টেলেকচুয়াল একটা পাওয়ার লাগে, ইন্টেলেকচুয়ালিটির একটা ব্যাপার আছে। যে আমি যদি ইন্টেলেকচুয়ালি যদি আমেরিকাকে লিডারশিপ যদি আমি না দিই, তাহলে কিন্তু সে আমাকে অস্ত্র দিয়ে ভয় দেখালে হয়তো আমি 2 দিনের জন্য ভয় পাবো, কিন্তু 2 দিন পরে কিন্তু আবার আমি আমার নিজের ইচ্ছা মতো কাজ করা শুরু করবো। যেটার কারণে যে ছোট পাওয়ারগুলো, যেটা কথা আপনি বলছিলেন, যে ছোটো পাওয়ারগুলো অথবা মিডিয়াম যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলো কিন্তু নিজের স্বার্থ নিয়ে কিন্তু তারা চিন্তা করা শুরু করলো, এবং আলটিমেটলি তারাও কিন্তু দেখা শুরু করলো যে আমেরিকা যদি তাদেরকে সাথে পাশে না থাকে, তাহলে নিজেদের এখন যেটা ব্যবস্থা করতে হবে, সেই চিন্তা করে কিন্তু তারা এতকাল যে আমেরিকার নিয়মগুলো মেনে চললেও, আমেরিকা মানে আর কি ওয়েস্টার্নদের তৈরি করা যে নিয়মগুলো, সেই নিয়মগুলো মেনে চললেও এখন কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের স্বার্থকে নিয়ে আরও বেশিভাবে চিন্তা করা শুরু করছে। এবং সবাই যখন নিজের স্বার্থ নিয়ে চিন্তা করা শুরু করবে, এবং সেখানে পুলিশম্যান যদি অনুপস্থিত থাকে, তাহলে আলটিমেটলি কী হবে? একটু আগে যেটা বলছিলাম যে রাস্তায় যদি পুলিশ না থাকে, তাহলে কিন্তু একটা অরাজকতা তৈরি হবে, এবং আলটিমেটলি কিন্তু এটা কিন্তু না, দেখা আমি যাবে যে আসলে ওয়ার্ল্ডের বলতে চাচ্ছিলাম কনফ্লিক্ট বেড়ে যাবে। যে
যে সুপার পাওয়ার অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ তো করে, তো তার তো কিছু মেকানিজম আছে, কিছু ইনস্টিটিউশনস আছে যেগুলোর থ্রুতে সে এদেরকে কানেক্ট করে, বিভিন্ন কানেক্ট করতে পারে। তো আমি জাস্ট ওই ইনস্টিটিউশন গুলো, মেজর ইনস্টিটিউশন যেগুলো যে আসলে এই কন্ট্রোলটা করে, সেই জিনিসগুলো সম্পর্কে যদি আপনি একটু কাইন্ডলি আলোকপাত করতেন আর কি। ইনস্টিটিউশন যেটা আমি অলরেডি একটা বলেছিলাম, জাতিসংঘের কথা বলেছি, হ্যাঁ। তারপরে জাতিসংঘ জি একটা যেটা পলিটিক্যালি এটা টপ, এবং জাতিসংঘের সাথে কিন্তু আরও অনেকগুলো সংস্থা আছে, হ্যাঁ। এটার মানে জাতিসংঘ মাদার অর্গানাইজেশন হিসাবে এটা সংজ্ঞানুগত, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে, এটা কিন্তু জি জাতিসংঘের একটা অংশ। জি ও তারপর ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, আইএমএফ এফএও, হ্যাঁ, এটা কিন্তু একটা অংশ, হ্যাঁ। তারপরে এর সাথে ডাব্লিউটিও ইউএনডিপি আছে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আছে আপনার ইউনিসেফ আছে, হ্যাঁ। এরকম আরও অনেকগুলো সংস্থা আছে। তারপরে ওয়ার্ল্ডের যে ফাইন্যান্স বা অর্থায়ন রিলেটেড যেই ইয়েগুলো আছে, সেগুলো আরও বড় বড় অর্গানাইজেশন কতগুলো আছে, যেমন আইএমএফ আছে, হ্যাঁ। আইএমএফ হচ্ছে বেসিক্যালি ইউরোপিয়ান, আর ওয়ার্ল্ড ব্যাংক এটা হচ্ছে গিয়ে আমেরিকান গভর্নমেন্টের, হ্যাঁ। তারপরে এখন আবার ডাব্লিউটিও দেখা যাচ্ছে যে, হ্যাঁ, ডাব্লিউটিও আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, তারপরে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন আছে, তারপরে ইন্টারন্যাশনাল, তারপরে এয়ার ট্রাভেলের জন্য আইসিএও, ইন্টারন্যাশনাল আইকাও বলে আর কি, আইসিএও, যারা এয়ার ট্রাভেল যারা কন্ট্রোল করে। তারপরে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আছে, আইটিইউ, এটার কাজ হচ্ছে মোবাইল ফোন, এটার যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলোকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউট করা। ফ্রিকোয়েন্সি জি ডিস্ট্রিবিউট করা, তারপরে মহাকাশের স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউট করা, মহাকাশের যে স্যাটেলাইটগুলো এটা কতটুকু, কত ডিগ্রিতে কে কতটুকু পাঠাতে পারবে, সেগুলো জি নির্ধারণ করা, এগুলো তারা ঠিক করে, আইটিইউ, হ্যাঁ। এরকম আরও অনেকগুলো অর্গানাইজেশন হয়, আমার যতগুলো আসলে এই মুহূর্তে মনে পড়লো সে কটাই আমি বললাম। এরাই বেসিক্যালি বিভিন্ন কভানেন্ট গুলো তৈরি করে। হ্যাঁ, সুপার পাওয়ার ইউজুয়ালি এই প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে তার খুব স্ট্রং পজিশন রাখে, ইনফ্লুয়েন্স সবগুলোকে সে আছে। নিয়ন্ত্রণ করে, ইনফ্লুয়েন্স রাখে, স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্স তার থাকে। তার ইনফ্লুয়েন্স যদি এগুলোতে কমে যেতে থাকে, তাহলে কিন্তু সেই গ্লোবাল অর্ডারটা কিন্তু চেঞ্জের দিকে কিন্তু যাবে, আমরা বলতে পারবো, যেটা অলরেডি হচ্ছে। এখন জি, আচ্ছা, এখন যেটা আমরা আহ, দেখতে পাচ্ছি যে বর্তমানে চলমান বা বর্তমান বিশ্ব ব্যবস্থার মূল চরিত্রগুলো অলরেডি উঠে এসেছে আপনার সঙ্গে এই আলোচনায়। এখন কোভিড-19 আসার পরে আহ, এই যে কোনো গ্লোবাল অর্ডার বা আহ, যে কোনো বিশ্ব ব্যবস্থা তো কতগুলা বিশ্বাসের উপর, কিছু ভ্যালিউজ এর উপর, কিছু কনসেপ্টের উপর, থটের উপর ডেভেলপ করে, কিছু এর একটা আদর্শগত ভিত্তি থাকে, তার উপরেই বেসিক্যালি সবকিছু নিয়মগুলো তৈরি হয়। এখন আপনি যদি কাইন্ডলি বলেন যে কোভিড-19 যে আদর্শগুলোর উপর ভিত্তি করে এই বর্তমান বিশ্ব ব্যবস্থা দাঁড়িয়ে আছে, সেগুলোর ভিত্তিমূলক কি কোনো রকমের এগুলোকে কি চ্যালেঞ্জ করছে কোভিড-19 ডিরেক্টলি অর ইনডিরেক্টলি? এটা আসলে বলা যায় যে এই ক্রাইসিসটা আরও আগে থেকেই হচ্ছিল, হ্যাঁ। যে ওয়েস্টার্ন যেই আইডিওলজি বা যেই আদর্শ দিয়ে ওয়ার্ল্ডটা শাসিত হচ্ছিল, সেই আইনগুলো বা সেই আইডিয়াগুলো বা সেই নিয়মগুলো কিন্তু এটা কিন্তু অলরেডি চ্যালেঞ্জের মধ্যে কিন্তু পড়েছে। বিকজ যখন আহ, একটার পর একটা ক্রাইসিস যখন হয়েছে, স্পেশালি আপনার ওই 2001 সালে যখন এই আমেরিকা তার ওয়ার অন টেরর শুরু করলো, হ্যাঁ, তারপরে কিন্তু তার আদর্শগত যে চ্যালেঞ্জগুলো, এগুলো কিন্তু সিভিয়ারভাবে আসা শুরু করলো। তার মধ্যে একটা হয়েছে যে ওই আহ, আহ, আবু ঘরাইব প্রিজন, হ্যাঁ, হ্যাঁ, আবু ঘরাইব প্রিজন, তারপরে আহ, কিউবাতে গুয়ান্তানামো বে প্রিজন, হ্যাঁ। তো এই প্রিজনের যে সমস্যাগুলো যখন হলো, তখন কিন্তু সবাই প্রশ্ন করা শুরু করলো যে ওয়েস্টার্ন আইডিওলজি বা পশ্চিমাদের যে আইডিওলজি বা আদর্শ, তার মধ্যে একটা খুব প্রাইম জিনিস ছিল, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটাকে বলে আহ, মানবাধিকার, হ্যাঁ। তো সেই মানবাধিকারটা তাহলে কোথায় গেল, হ্যাঁ, যদি এই
প্রিজনের মধ্যে নিয়ে যদি তারা সেই টর্চারের কাজ যদি করে, হ্যাঁ, বা বিচার তারা বিচার বহির্ভূত কাজ করার জন্য তারা যদি গুয়ান্তানামো বেতে নিয়ে যদি তারা এই কাজগুলো করে, তাদেরকে আটকে রাখে, তাহলে কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়ায় যে ওয়েস্টার্নদের যে আইডিওলজিটা সেটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে। তো এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তারপরে তো আরও অনেক এক্সাম্পল আছে, যেমন ইরাক এবং আফগানিস্তানে আমেরিকানদের যে বম্বিং, তারা যে বম্বিং করেছে, সেই বম্বিংয়ের কারণে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। হ্যাঁ, সেটা পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু আমেরিকা কখনো এটা বন্ধ করেনি। হ্যাঁ, আমেরিকা এবং তার যে ওয়েস্টার্ন যে অ্যালাইগুলো, তারা এগুলো কখনো বন্ধ করেনি। তো এই প্রশ্নগুলো কিন্তু তখন কিন্তু আসতে শুরু করেছে যে মানবাধিকার কোথায় গেল আমেরিকার। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে আমি যাকে ফলো করব সে তার আইডিয়ালস সেগুলো যদি আমি প্রশ্ন করা শুরু করি, তাহলে কিন্তু আমি তাকে মানতে চাইবো না। যদি আমি প্রতি মুহূর্তে যদি তাকে প্রশ্ন করা শুরু করি যে আপনি যে কাজটা করছেন সে কাজটা ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু তার কিন্তু আমার উপর লিডারশিপটা কিন্তু কমে আসবে আস্তে আস্তে। হ্যাঁ, কারণ আমি নিজে বারবার প্রশ্ন করছি যে তার কাজগুলো ঠিক না, বা তার আইডিয়াগুলো ঠিক না, বা সে নিজেই তার আইডিয়াসগুলোকে ফলো করছে না। যেই মানবাধিকারকে সারা দুনিয়াতে আমেরিকা তারা মানে এটাকে প্রমোট করার চেষ্টা করেছে, যে ওয়ার্ল্ডের কোনো একটা দেশে মানবাধিকারের নামে তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু তারা আহ, হস্তক্ষেপ করেছে। হ্যাঁ, সেই হস্তক্ষেপ করে তারা নিজেরাই এখন যদি মানে সারা ওয়ার্ল্ডে যদি মানবাধিকার ভঙ্গ করা শুরু করে, তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি তার কিন্তু গ্লোবালের লিডারশিপটা কিন্তু চ্যালেঞ্জড হবে। হ্যাঁ, তো সেই একটা এক্সাম্পল দিলাম মানবাধিকার। তারপরে আফ্রিকাতে যখন আহ, এই ফ্যামিনের কারণে, যে দুর্ভিক্ষের কারণে লক্ষ লক্ষ মানুষ যখন মারা গেল, তখন কিন্তু আমেরিকার কিন্তু কি ভূমিকা ছিল? হ্যাঁ, তখন আমরা আমেরিকাতে দেখেছি যে যে বিল গেটস বিলিয়নার, হ্যাঁ, এবং তার সাথে জেফ বেজোস এবং মার্ক জুকারবার্গ, আরও অনেক বিলিয়নাররা আবির্ভাব হলো, তাই না? তো এই বিলিয়নাররা আলটিমেটলি কি করলো? তারা আমেরিকার ইকোনমিকে তারা অনেক বড় করলো। হ্যাঁ, এবং তারা নিজেরা মিলিয়নস অফ ডলার দিয়ে তারা তাদের নিজেদের বাড়ি বানালো, গাড়ি করলো। হ্যাঁ, তারা নিজেদের সম্পদ গড়ে তুললো। হ্যাঁ, কিন্তু তাদের হাতে যেখানে সম্পদ যাচ্ছে, সেখানে আফ্রিকার মানুষ, লাখ লাখ মানুষ না খেয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু একটা আইডিওলজিক্যাল ইস্যু। হ্যাঁ, তো আমেরিকার গ্লোবাল যে লিডারশিপ, সেই লিডারশিপের মাঝখানে যখন এই ঘটনাগুলো ঘটা শুরু করলো, এই মানবাধিকার লঙ্ঘন, তারপরে সারা বিশ্বে বোমা দিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা, দুর্ভিক্ষে মানুষ মরে যাওয়া, অল্প কয়েকটা মানুষের হাতে সব যেই ওয়েলথ, সম্পদ চলে যাওয়া, এইগুলো কিন্তু আলটিমেটলি যে ওয়েস্টার্ন যে আইডিওলজিটা, ওয়েস্টার্ন যে আদর্শগুলো, সেই আদর্শগুলোকে কিন্তু মানে দুর্বল করা শুরু করেছে। হ্যাঁ, তো এখন কোভিড-19 এসে যেটা হয়েছে যে এটা আরো অ্যাক্সিলারেটেড হয়েছে। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই, যখন ইটালিতে যখন কোভিড-19 প্রকোপ শুরু হলো, তখন প্রশ্ন ছিল যে ইটালি যে লকডাউনটা করেছে এটাকে মানুষ মানবে কিনা। সো যখন লকডাউন করা শুরু করলো, প্রথম 4 দিনে 20,000 মানুষকে তাদের জরিমানা করতে হয়েছে পুলিশকে। তো এই যে জরিমানা করতে হয়েছে কেন? বিকজ মানুষ কিন্তু অভ্যস্ত ছিল না, বা মানুষ চায়নি যে তার যে ফ্রিডমটা, হ্যাঁ, এই ফ্রিডমটা চলে যাক। মানে ফ্রিডম কিন্তু ওয়েস্টার্ন আইডিওলজি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম। হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ পজেশন, যে আমি যে কোনো কিছু আমি 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 ওন করতে পারবো। হ্যাঁ, এই যে ফ্রিডমগুলোর উপরে কিন্তু হস্তক্ষেপ করলো। ফ্রিডম অফ ওনারশিপ। তো এখন ব্রিটেনেও কিন্তু কিছু পত্রপত্রিকা লেখা শুরু হয়ে গেল যে ব্রিটেন যদি একই কাজ করে, তাহলে তো ব্রিটেন তো একটা ডেসপোট নেশন, বা যেটা হচ্ছে যে একটা একনায়কতন্ত্রের মতন দিকে চলে যাবে, যদি মানুষের যেই যে মানে ফ্রিডমটা যদি তারা যদি আটকে দেয়, বা সেটাকে তারা ধরে রাখার চেষ্টা করে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো যখন আসা শুরু করলো, তখন তো আরেকটা জিনিস আসা শুরু করলো, যে যে অর্থনৈতিক ব্যাপারটা, যে অর্থনৈতিক দিক থেকে আমরা আমরা বাঁচাবো। হ্যাঁ, কাকে বাঁচাবো আর কাকে বাঁচাবো না। যে দেখা যাচ্ছে যে একদম সমাজের নিচু স্তরের যে লোকগুলো, সবচেয়ে নিচে যারা ছিল, যারা খেটে খাওয়া মানুষ ছিল, দিন আনে দিন খায়, মানে প্রতিদিন
আর্নিংয়ের উপর যারা চলে, ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা বলে পেচেক টু পেচেক। হ্যাঁ, সে সে প্রতিদিন সে কাজ করে এবং একদিন যদি সে কাজ না করে তাহলে সে খেতে পারবে না। তো এই লোকগুলোর কি হবে? তারা কি এই লোকগুলো কি সাহায্য করলো? এই লোকগুলোকে সাহায্য করলো না। তারা যেটা বললো যে তোমরা বাসা থেকে কাজ করা শুরু করো। বাসা থেকে কাজ কে করতে পারবে? বাসা থেকে কাজ হতে যার কাছে ল্যাপটপ আছে, ল্যাপটপ নিয়ে একজন কাজ করে যে সে খুব হাইলি এডুকেটেড একজন লোক, সে হয়তো গুগলের জন্য বা মাইক্রোসফটের জন্য কাজ করে, সে বাসা থেকে কাজ করতে পারবে। কিন্তু যে ডেলিভারি বয় ছেলেটা, যে ডেলিভারি বয় ছেলেটা যে রেস্টুরেন্টে সে ওয়েটারের কাজ করতো, হ্যাঁ, অথবা সে রাস্তায় ক্লিনারের কাজ করতো, সেই লোকগুলোর কি হবে? সেই লোকগুলোকে যদি তার যদি আর্নিং কেড়ে নেওয়া হয়, হ্যাঁ, তখন তাহলে কি হবে? তো যেটা দেখা গেলো যে এখানেও কিন্তু সেই যে ইনকামের যে বৈষম্যটা সেটা কিন্তু চলে আসা শুরু করলো, যে তখন সরকারকে ডিসাইড করতে হবে এখন সে কাকে বাঁচাবে। সবগুলো বিজনেস এসে সরকারকে বলছে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের। সরকার কি করলো? সরকার কিন্তু অর্থটা দিবে কার কাছে? সরকার অর্থ দিবে কিন্তু যে কোম্পানির যে মালিকগুলো, সে মালিকের কাছে। দ্যাট মিনস যারা অলরেডি কিন্তু মিলিয়নার বা বিলিয়নার, তাদের হাতে কিন্তু সরকার কিন্তু অর্থ দিচ্ছে। এখানে এই অর্থটা বেসিক্যালি একদম হবে কিনা সেটা কিন্তু কোনো প্রশ্ন নাই। কিন্তু তারা কিন্তু যেটা বলছে যে একটা ট্রিকল ডাউন এফেক্ট, দেখা যাচ্ছে উপরে দিতে থাকলে এটা আস্তে 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 নিচে নামবে। কিন্তু সেই নিচে নামে কতটুকু যে নামবে সেটা তো আমরা অলরেডি এতদিন কিন্তু দেখেছি। হ্যাঁ, যে এতকাল যাবৎ কিন্তু অল্প কয়েকটা মানুষের হাতে, 1% মানুষের হাতে চলে গিয়েছে 50% মানুষের ওয়েলথ। হ্যাঁ, ওয়ার্ল্ডের 50% পপুলেশনের মানুষ 1% মানুষের ওয়েলথ সমান সমান আর কি, যেটা বলা যায়। তো সেরকম যদি অবস্থা অলরেডি হয়েছে, তাই না, সেটার মধ্যে আমি যদি দেখা যায় যে আবারও যদি সেই অর্থগুলো সেই ক্যাপিটালিস্টদের হাতে দেওয়া শুরু করি, তাহলে আলটিমেটলি কোন দিকে যাবে? সেটা তো মোটামুটি জানতে পারে। বাকি পুরোটাই কিন্তু উপরে রয়ে যাবে। সো এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি এই কোভিড-19 সময় কিন্তু এগুলো সবাই কিন্তু মানে চোখে একদম আঙ্গুল দিয়ে দেখানোর মতন প্রকাশ হয়ে যাচ্ছে যে এত বড় বড় স্ট্রং কান্ট্রিগুলো ছিল, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা স্ট্রাগল করতেছে এবং তারা কিন্তু আলটিমেটলি তাদের আইডিওলজিক্যাল গ্লোবকে কিন্তু দিতে পারছে না।